আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছে সবাই? আমি রাজ। এসএসসি কেমিস্ট্রি 11 অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্মের দ্বিতীয় অংশে আজকে আমরা শিখব বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি, অ্যারোমেটিক যৌগ কি এবং অ্যারোমেটিক যৌগসমূহের বৈশিষ্ট্য, কার্যকরী মূলক কি এবং এ সকল যৌগের খুব সহজেই কিভাবে নামকরণ করা যায় সেগুলো শেখার চেষ্টা করব। আমরা শুরুতেই জানব বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি। একটু মনে করে দেখো, আমরা গত ক্লাসেই শিখেছিলাম যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বনদ্বয় একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে তাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। আমি একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। একটু লক্ষ্য করো, আমরা শিখেছিলাম অনেকগুলো কার্বন যদি এভাবে পর পর সাজানো থাকে তখন সেটিকে আমরা বলেছিলাম কার্বন শিকল। এই কার্বন শিকলের দুই প্রান্তের যে কার্বন দুটি রয়েছে এগুলো যদি একে অপরের থেকে মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ একজন আরেকজনের সাথে যুক্ত অবস্থায় না থাকে, তখন আমরা সেটিকে বলেছিলাম মুক্ত শিকল হাইড্রোকার্বন। আমরা সেটিকে শিখেছিলাম মুক্ত শিকল হাইড্রোকার্বন। কিন্তু এই কার্বন শিকলের দুই প্রান্তের কার্বনদ্বয় যদি একে অপরের সাথে যুক্ত অবস্থায় থাকে তখন সেটিকে বলা হয় বদ্ধ শিকল। আমরা যদি একটু উদাহরণ লক্ষ্য করি, যে কার্বনগুলো যদি এভাবে বদ্ধ অবস্থায় থাকে তখন এই ধরনের যৌগগুলোকে বলা হয় বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এই বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে আবার দুই ধরনের, একটি হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অন্যটি হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আমরা গত ক্লাসে শিখেছি যদি কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকে তখন সেই হাইড্রোকার্বনকে বলা হয় সম্পৃক্ত, আর যদি কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন অথবা কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান থাকে তখন সেটিকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। শুরুতে আমরা সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দুটি উদাহরণ খেয়াল করি। আমরা যদি প্রথমে 3 কার্বন বিশিষ্ট একটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন নেই তাহলে যৌগটি দেখতে হবে এরকম। দেখো, এটিকে আমরা সম্পৃক্ত কেন বলতেছি, কারণ কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান। কার্বন কার্বনের মধ্যে যদি একটি করে বন্ধন থাকে তখন সেটিকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ এটি একটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন আমরা সকলেই জানি একটি কার্বনের 4টি করে বন্ধন বা 4টি করে হাত থাকে, রাইট? এখানে খেয়াল করে দেখো, একটি কার্বনের কয়টা হাত রয়েছে? 2টি। আমাদের আরো 2টি হাত কম রয়েছে। আমরা কি করব, এখানে আরো 2টি হাত দিয়ে দিব। এই কার্বনটার দিকে খেয়াল করো, 4টি হাতের মধ্যে 2টি হাত রয়েছে, তার মানে আমরা এখানেও 2টি হাত দিয়ে দিব। এই কার্বনের 4টির মধ্যে 2টি হাত রয়েছে, আমরা এখানেও 2টি হাত দিয়ে দিব, রাইট? এখন এই যে বন্ধনগুলো রয়েছে এই সকল বন্ধন বা হাতগুলো আমরা হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। কি দ্বারা পূর্ণ করে দিব? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিলে আমাদের যৌগটা দেখো তো দেখতে কেমন হবে। এইখানে দেখো, একটি কার্বন 2টি হাইড্রোজেন, তাহলে আমি এভাবে লিখতে পারি CH2, রাইট? তারপরে এই কার্বন থেকে এখানে একটা বন্ধন আমরা এইভাবে দিতে পারি। এখানে রয়েছে একটি কার্বন 2টি হাইড্রোজেন, আমরা লিখতে পারি একটি কার্বন 2টি হাইড্রোজেন। ভয়ের কিচ্ছু নেই, হাইড্রোজেন 2টি তুমি সামনেও লিখতে পারো পরেও লিখতে পারো, কোনো সমস্যা নেই। আমি বন্ধন দেওয়ার সুবিধার্থে সামনে দিয়েছি। এবার এই কার্বনটার দিকে খেয়াল করো, এখানে একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন রয়েছে। একইভাবে আমরা লিখতে পারি একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন রয়েছে, এই কার্বনের সাথে এই কার্বনের একক বন্ধন বিদ্যমান, রাইট? এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ। এখন এই যৌগটির নাম কি হবে একটু মনে করে দেখো, আমরা গত ক্লাসে শিখেছিলাম কার্বন সংখ্যা যদি 3টি থাকে তাহলে নামের শুরুতে চলে আসে প্রোপ। নামের শুরুতে চলে আসে প্রোপ। দেখো, আমরা এটাও শিখেছি যদি কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকে তখন সেটিকে বলে অ্যালকেন, দ্বিবন্ধন থাকলে সেটিকে বলে অ্যালকিন এবং 3 বন্ধন থাকলে সেটিকে বলে অ্যালকাইন। যেহেতু এখানে একক বন্ধন রয়েছে অর্থাৎ এটি এক ধরনের অ্যালকেন, রাইট? যেহেতু অ্যালকেন, অ্যালকেন হলে নামের শেষে কি যুক্ত হয়?
এন যুক্ত হয়। তাহলে 3 কার্বনের কারণে প্রোপ যেহেতু অ্যালকেন নামের শেষে যুক্ত হবে এন, তার মানে প্রোপ আর এন মিলে প্রোপেন। যেহেতু এটি একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হলেই নামের শুরুতে যুক্ত হয়ে যায় সাইক্লো। নামের শুরুতে কি যুক্ত হবে? সাইক্লো। অর্থাৎ এই যৌগটির নাম হচ্ছে সাইক্লোপ্রোপেন। আমরা যদি এবার 4 কার্বন বিশিষ্ট একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বনের দিকে তাকাই, তাহলে দেখো সেটি দেখতে কিরকম হবে। আমরা ধরে নেই 4 কার্বন বিশিষ্ট একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন হচ্ছে দেখতে এরকম। আমরা সকলেই জানি একটি কার্বনের 4টি করে বন্ধন বা 4টি করে হাত থাকে। এই কার্বনের দিকে লক্ষ্য করো, এই কার্বনটার চারপাশে 2টি হাত রয়েছে, অর্থাৎ এর 2টি হাত কম রয়েছে। আমরা এই কার্বনকে 2টি হাত দিয়ে দিলাম। এই কার্বনটার দিকে খেয়াল করো, এরও 2টি হাত রয়েছে, আমরা একেও 2টি হাত দিয়ে দিলাম। এই কার্বনের 2টি হাত রয়েছে, আমরা একেও 2টি দিয়ে দিলাম, একেও 2টি দিয়ে দিলাম। তার মানে প্রতিটি কার্বন এখন 4টি করে বন্ধন বা 4টি করে হাত প্রাপ্ত হয়েছে। আমরা ঠিক আগের মতোই এই ফাঁকা হাতগুলোকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। খুব সুন্দর করে মনে রাখতে হবে, বন্ধন যখন ফাঁকা থাকবে তখন সেটিকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিতে হবে। তাহলে আমি যদি এবার এই সম্পূর্ণ বিষয়টাকে একটু সাজিয়ে লিখতে চাই, একটু খেয়াল করো, আমাদের এখানে একটা কার্বনের সাথে কয়টা হাইড্রোজেন রয়েছে? একটা কার্বনের সাথে 2টি হাইড্রোজেন রয়েছে। তাহলে আমি এটাকে লিখতেই পারি CH2। আমি কেন সামনে লিখলাম? সাজিয়ে লেখার জন্য। আমরা যদি এই দিকে লক্ষ্য করি, একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, এই কার্বন এবং এই কার্বনের মধ্যে একটি বন্ধন ছিল, আমরাও এখানে একটি বন্ধন দিয়ে দিই। আবার নিচে যদি লক্ষ্য করি, একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, আমরা এই কার্বন থেকে এই কার্বন একটা বন্ধন রয়েছে, আমরা একটু বন্ধন দিয়ে দিই। একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, ঠিক একইভাবে এই যে কার্বনটি রয়েছে, একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, আমরা এখানেও লিখতে পারি একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন। এই কার্বনের সাথে একক বন্ধন, এই কার্বনের সাথে একক বন্ধন, রাইট? আমাদের যৌগটি দেখতে হবে এরকম। একটু খেয়াল করে দেখো, যেহেতু শিকলের প্রতিটি কার্বন একে অপরের সঙ্গে যুক্ত অবস্থায় বা বদ্ধ অবস্থায় রয়েছে, সেহেতু আমি এটাকে বলতে পারি এটি একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। আবার অপরদিকে দেখো, কার্বনের মধ্যে যেহেতু একক বন্ধন বিদ্যমান, তাহলে আমি এটাকে অবশ্যই কি বলতে পারি? এটি একটি সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন। এখন এই যৌগটির নামকরণ আমরা কিভাবে করব? আমরা গত ক্লাসে শিখেছি কার্বনের সংখ্যা যদি 4টি থাকে, তাহলে নামের শুরুতে কি যুক্ত হয়? নামের শুরুতে যুক্ত হয় বিউট, রাইট? যেহেতু এদের মধ্যে একক বন্ধন রয়েছে, অর্থাৎ এটি অ্যালকেন। একক বন্ধন থাকলে যদি অ্যালকেন হয়, তাহলে নামের শেষে কি যুক্ত হবে? এন যুক্ত হবে। তাহলে বিউটের সাথে আমি যদি এন যুক্ত করি, তাহলে আমার নাম দাঁড়াবে বিউটেন, রাইট? যেহেতু এটি একটি বদ্ধ শিকল, সেহেতু নামের শুরুতে যুক্ত হয়ে যাবে সাইক্লো, অর্থাৎ এই যৌগটির নাম হচ্ছে সাইক্লোবিউটেন। আশা করি তোমাকে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন বোঝাতে পেরেছি। এবার আমরা অসম্পৃক্তের 2টি উদাহরণ লক্ষ্য করব। আমরা ধরে নেই এটি একটি কার্বন, এটি একটি কার্বন, এটি একটি কার্বন, এটি একটি কার্বন। এটির সাথে একক বন্ধন, একক বন্ধন, একক বন্ধন, শুধু একটি জায়গায় দ্বিবন্ধন রয়েছে। এমন ঘটনা যদি ঘটে, আমরা সকলেই জানি কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকলেই সেটিকে আমরা কি বলবো? অসম্পৃক্ত, অর্থাৎ এটি একটি অসম্পৃক্ত বদ্ধ শিকল। নিশ্চিত? এখন আমরা জানি প্রতিটি কার্বনের কয়টি করে হাত থাকে? 4টি করে হাত থাকে। একটু খেয়াল করো, এই কার্বনের 4টি হাতের মধ্যে 1, 2, 3টি হাত রয়েছে। কয়টি হাত কম রয়েছে? একটি, আমরা একটি হাত দিয়ে দিলাম। এই কার্বনের দিকে খেয়াল করো, 1, 2, 3টি হাত রয়েছে। কয়টি হাত কম রয়েছে? একটি, আমরা এখানেও একটি হাত দিয়ে দিলাম। এই কার্বনের দিকে খেয়াল করো, এখানে 4টির মধ্যে 1টি এবং 2টি রয়েছে, অর্থাৎ 2টি হাত কম রয়েছে, আমরা এখানে 2টি হাত দিয়ে দিলাম। এই কার্বনের 2টি রয়েছে, আমরা এখানেও 2টি হাত দিয়ে দিলাম। ফাঁকা হাতগুলো আমরা কি দিয়ে ফিল আপ করে দিব? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করে দিব। আমরা যদি এখানে একটি হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, 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 হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দেই, তাহলে দেখো আমাদের যৌগটি দেখতে কেমন হবে। এইখানে দেখো কি রয়েছে? শুধু একটি কার্বন, একটি হাইড্রোজেন, অর্থাৎ সি এবং শুধু এইচ রয়েছে।
মাঝখানে রয়েছে দ্বিবন্ধন, মাঝখানে দ্বিবন্ধন, পরে শুধু একটি কার্বন একটি হাইড্রোজেন রয়েছে, তাহলে আমি লিখতে পারি একটি কার্বন একটি হাইড্রোজেন রয়েছে, রাইট। তারপরে এই কার্বন থেকে এটি একক বন্ধন, একক বন্ধন। পরবর্তীতে দেখো একটি কার্বনের সাথে দুটি হাইড্রোজেন রয়েছে, আমি লিখতেই পারি একটি কার্বনের সাথে দুটি হাইড্রোজেন রয়েছে, তারপর একক বন্ধন, একক বন্ধন। এই যে কার্বন, একটি কার্বনের সাথে দুটি হাইড্রোজেন রয়েছে, একটি কার্বন তার সাথে দুটি হাইড্রোজেন রয়েছে, পর এই কার্বনের সাথে এই কার্বন রয়েছে, একক বন্ধন। অর্থাৎ এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ। একটু খেয়াল করো, যেহেতু এই যৌগটির মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, তাহলে আমি নিঃসন্দেহে এটাকে বলবো অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন, রাইট। এবার এই যৌগের যদি নামকরণ করতে চাই তাহলে কি চিন্তা করতে হবে? আমরা সকলেই জানি কার্বন সংখ্যা যদি 4টি থাকে তখন নামের শুরুতে কি যুক্ত হয়? নামের শুরুতে যুক্ত হয় বিউট। নামের শুরুতে কি যুক্ত হয়? বিউট। যেহেতু দ্বিবন্ধন রয়েছে তাহলে এটি কি অ্যালকেন, অ্যালকিন নাকি অ্যালকাইন? আমরা জানি একক বন্ধন হলে অ্যালকেন, দ্বিবন্ধন হলে অ্যালকিন এবং ত্রিবন্ধন হলে অ্যালকাইন। যেহেতু দ্বিবন্ধন অর্থাৎ এটি হচ্ছে অ্যালকিন। অ্যালকিন যদি হয় তাহলে নামের শেষে কি যুক্ত হবে? অবশ্যই ইন যুক্ত হবে। তাহলে বিউটের সাথে আমি যদি ইন যুক্ত করি তাহলে আমার নামটি হয়ে যাবে বিউটিন, রাইট, বিউটিন। যেহেতু এটি একটি বদ্ধ শিকল হাইড্রোকার্বন তাই নামের শুরুতে কি যুক্ত হবে? নামের শুরুতে যুক্ত হবে সাইক্লো, অর্থাৎ এই যৌগটির নাম হচ্ছে সাইক্লোবিউটিন। ঠিক একইভাবে আমরা যদি ত্রিবন্ধন দিয়ে একটি যৌগ লক্ষ্য করি তাহলে সেটি দেখতে কেমন হবে? সেটি দেখতে অবশ্যই এরকম হবে। আমরা যদি এইভাবে লিখি, এখানে 4টি কার্বন রয়েছে, যে কোনো একটি জায়গায় কার্বন কার্বনের মধ্যে আমি কি দিব? ত্রিবন্ধন ইউজ করব। আমরা যদি উপরের এই জায়গাতেই কার্বন কার্বনের মধ্যে এক বন্ধন রয়েছে, আমরা যদি এখানে ত্রিবন্ধন ব্যবহার করি তাহলে দেখো বিষয়টি কেমন দাঁড়ায়। আমরা জানি একটি কার্বনের সর্বোচ্চ কয়টি হাত থাকতে পারে? 4টি হাত থাকতে পারে। তুমি খেয়াল করে দেখো, এই কার্বনের হাত রয়েছে এই পাশে 3টি, এ পাশে রয়েছে 1টি, তাহলে এখানে 4টি হাত ফিল আপ হয়ে গেছে। এই কার্বনটার দিকে খেয়াল করো, এখানেও 3 এবং 1, 4টি হাতে ফিল আপ হয়ে গেছে। অর্থাৎ আমাকে এই কার্বন দুটিতে পূর্বের ন্যায় আর অতিরিক্ত কোনো হাত বা হাইড্রোজেন যোগ করতে হবে না। কিন্তু নিচের কার্বন দুটির দিকে খেয়াল করো, এই কার্বনের 4টি হাতের মধ্যে 2টি হাত রয়েছে, আমার 2টি হাত কম রয়েছে, এখানেও 2টি হাত কম রয়েছে। তাহলে এই হাতগুলোকে আমরা কি করব? এই হাতগুলোকে আমরা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করে দিব। তাহলে খেয়াল করে দেখো, এই কার্বনের হাত 4টি, এই কার্বনেরও হাত 4টি, এই কার্বনের হাত 4টি, এই কার্বনের হাত 4টি, প্রতিটি কার্বন 4টি করে হাত প্রাপ্ত হয়েছে। এখন যৌগটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে দেখো দেখতে কিরকম হবে। কার্বন কার্বন কার্বনের মধ্যে ত্রিবন্ধন, একক বন্ধন দিয়ে একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, বন্ধন একটি কার্বনের সাথে 2টি হাইড্রোজেন, একক বন্ধন, রাইট। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত যৌগ। এখন এই যৌগটির নাম কি হবে? ঠিক আগের মতোই, যেহেতু 4টি কার্বন রয়েছে তাহলে নামের শুরুতে হবে বিউট, রাইট। যেহেতু ত্রিবন্ধন রয়েছে তাহলে এটি অ্যালকাইন। যেহেতু অ্যালকাইন তাহলে নামের শেষে কি যুক্ত হবে? আইন যুক্ত হবে। তাহলে বিউট আর আইনকে যোগ করলে হয়ে যায় বিউটাইন, রাইট। মজার ব্যাপার না? বিউটাইন। যেহেতু এটি একটি বদ্ধ শিকল, নামের শুরুতে যুক্ত হবে সাইক্লো, অর্থাৎ এটিকে আমরা বলবো সাইক্লোবিউটাইন। আমরা যদি 3 কার্বন বিশিষ্ট একটি যৌগ লক্ষ্য করি তাহলে সেটি দেখতে কেমন হবে? আমরা যদি লিখি এরকম 1 2 3, রাইট, যে কোনো একটি জায়গায় দ্বিবন্ধন দিয়ে দিই। এই কার্বনের আমরা জানি 4টা হাত, 4টা হাতের মধ্যে এখানে 3টি রয়েছে, একটা হাত ফাঁকা, ওই একটা হাতের মধ্যে একটা হাইড্রোজেন। এই একটা কার্বন, এই কার্বনের 4টা হাতের মধ্যে এখানে 3টি হাত রয়েছে, একটা হাত ফাঁকা, ওই একটা হাতের মধ্যে আমরা কি করতাম? একটা হাইড্রোজেন দিয়ে দিতাম। এই কার্বনটার দিকে খেয়াল করো, এর 4টা হাতের মধ্যে 2টা হাত রয়েছে আর 2টা হাত নেই, ওই 2 হাতে আমরা কি করতাম? 2টা হাইড্রোজেন দিয়ে দিতাম। তাহলে আমাদের যৌগটা দেখতে এরকম হতো। এই যৌগের নাম কি হবে? যেহেতু 3টি কার্বন রয়েছে অর্থাৎ নামের শুরুতে আসবে প্রো, রাইট, প্রো। যেহেতু দ্বিবন্ধন রয়েছে অর্থাৎ এটি অ্যালকিন। অ্যালকিন হলে নামের শেষে কি যুক্ত হয়? ইন যুক্ত হয়। তাহলে প্রোপের সাথে ইন যুক্ত করলে হয়ে যাবে প্রোপিন। যেহেতু এটি একটি বদ্ধ শিকল তাহলে
শুরুতে চলে আসবে সাইক্লোপ্রোপিন। এই হচ্ছে আমাদের বদ্ধ শিকল হাইড্রোকার্বন। সকলেই মনে রাখবা, এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনগুলোকে কিন্তু আবার অ্যালিসাইক্লিক হাইড্রোকার্বন বলা হয়। তোমাদের পাঠ্য বইয়ে বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিয়ে শুধু এতটুকু আলোচনা করা আছে। আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমরা এখন অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। অ্যারোমেটিক যৌগগুলো চেনার সবচেয়ে সহজ একটি উপায় হচ্ছে এদের মধ্যে এক বা একাধিক বেনজিন চক্র থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এই বেনজিন চক্র আবার কি? রাইট, আমি যদি একটু বেনজিন চক্রকে বোঝানোর চেষ্টা করি, দেখো বেনজিন যে যৌগটি রয়েছে সেই যৌগটির আণবিক সংকেত হচ্ছে C6H6। আমরা যদি এই যৌগটির একটু গাঠনিক সংকেত লক্ষ্য করি তাহলে সেটি দেখতে এরকম হবে। এখানে 6টি কার্বন ষড়ভুজের মতো একটি আকার গঠন করে। দেখো একটু যদি লক্ষ্য করো, এখানে দেখো 1 2 3 4 5 6, এখানে লক্ষ্য করো এখানে 6টি কার্বন একটি ষড়ভুজের মতো আকার গঠন করেছে। এখন বেনজিন চক্রের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকে। শব্দটি হচ্ছে এদের মধ্যে কি থাকবে? এদের মধ্যে থাকবে একান্তর দ্বিবন্ধন থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার একান্তর দ্বিবন্ধন আবার কি? একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে একটি বন্ধন পর পর দ্বিবন্ধন থাকবে। একটু যদি বুঝিয়ে বলি, এখানে যদি একটি দ্বিবন্ধন থাকে তাহলে এই বন্ধন পর আবার দ্বিবন্ধন থাকবে, আবার এই একটি বন্ধন পর পুনরায় আবার দ্বিবন্ধন থাকবে। একটু খেয়াল করে দেখো, একটি বন্ধন পর পরে কিন্তু দ্বিবন্ধন রয়েছে, রাইট? এই ঘটনাকে বলা হয় একান্তর দ্বিবন্ধন। তাহলে লক্ষ্য করো, আমরা সকলেই জানি একটি কার্বনের কয়টি করে হাত? 4টি, রাইট? এই কার্বনের দিকে খেয়াল করো, এর 4টি হাতের মধ্যে কয়টি হাত রয়েছে? 1 2 3, আর একটি হাত ফাঁকা রয়েছে। আমরা যদি এই একটি হাত উপরে দিয়ে দিই, এই কার্বনটার দিকে খেয়াল করো, 1 2 3, এরও 3টি হাত রয়েছে, একটি হাত ফাঁকা, এরও 3টি রয়েছে, একটি ফাঁকা, এরও একটি ফাঁকা, এরও একটি ফাঁকা, এরও একটি ফাঁকা হাত রয়েছে, রাইট? তাহলে এই যে ফাঁকা যে হাতগুলো রয়েছে, এই হাতগুলোকে আমরা যদি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিতে চাই তাহলে আমাদের মোট হাইড্রোজেন লাগবে 6টি। মোট হাইড্রোজেন লাগবে 6টি। এই যে সম্পূর্ণ যৌগটা রয়েছে এই যৌগটিকেই বলা হয় বেনজিন চক্র। একটু খেয়াল করে, এখানেও 6টি কার্বন, এখানেও 6টি কার্বন, এখানে 6টি হাইড্রোজেন, এখানেও 6টি হাইড্রোজেন। এটিকে যদি আমরা একটু সংক্ষেপে লিখতে চাই তাহলে সহজে এভাবে লিখতে পারি। প্রথমে একটি ষড়ভুজের মতো একটা শেপ এঁকে নিবা। তারপর আমরা যেহেতু জানি একান্তর দ্বিবন্ধন, অর্থাৎ এখানে দ্বিবন্ধন, এক বন্ধন, এখানে দ্বিবন্ধন, এক বন্ধন এবং এখানে দ্বিবন্ধন, অর্থাৎ একটি বন্ধন পর পর দ্বিবন্ধন থাকবে। এটি হচ্ছে আমাদের বেনজিন চক্র। এই বেনজিন চক্রের বিশেষ একটি বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে ঘূর্ণনশীল ইলেকট্রন থাকে। স্যার ঘূর্ণনশীল ইলেকট্রন আবার কি? দেখো, এই যে বেনজিন চক্রের ভিতরে এই যে দ্বিবন্ধনগুলো যে রয়েছে, এই বন্ধনগুলো চক্রাকারে ঘুরতে থাকে। কিভাবে? এই বন্ধনটি ঘুরতে ঘুরতে সে এখান থেকে এখানে চলে যায়, একই সাথে এই বন্ধনটি ঘুরে এখানে চলে আসে, একই সাথে এই বন্ধনটি আবার পুনরায় এখানে চলে যায়। এভাবে চক্রাকারে ঘুরতে থাকে। একটু বোঝার বিষয় হচ্ছে, আমাদের জানার কথা একটি বন্ধনের মধ্যে 2টি ইলেকট্রন থাকে। একটি বন্ধনের মধ্যে 2টি ইলেকট্রন থাকে। তাহলে আমাদের এই বন্ধনে ইলেকট্রন রয়েছে 2টি, এই বন্ধনে ইলেকট্রন রয়েছে 2টি এবং এই বন্ধনে ইলেকট্রন রয়েছে 2টি, মোট 6টি ইলেকট্রন। তাহলে দেখো, এই 6টি ইলেকট্রন সর্বদা অনবরত এরকম করে চক্রাকারে ঘুরতে থাকে, রাইট? এইটা কি বলা হয়? ঘূর্ণনশীল ইলেকট্রন। এই ঘূর্ণনশীল ইলেকট্রনগুলো বের করার জন্য খুব সহজ একটি সূত্র রয়েছে। সূত্রটি হচ্ছে 4n+2। এই ছোট্ট একটি সূত্র দিয়ে প্রতিটি বেনজিন চক্র বা প্রতিটি অ্যারোমেটিক যৌগের মধ্যে কতটি করে ঘূর্ণনশীল ইলেকট্রন রয়েছে সেটা সহজেই বের করে ফেলা যায়। এখানে এই n যে রয়েছে, n হচ্ছে বেনজিন সংখ্যার পরিমাণ, মানে কতটি বেনজিন সংখ্যা রয়েছে। আমরা যদি এটা দিয়ে বোঝাতে চাই, এখানে বেনজিন চক্র কতটি? একটি, অর্থাৎ n এর মান 1। যদি বেনজিন চক্র 2টি থাকতো তাহলে n এর মান হয়ে যেত
2। তাহলে আমরা যদি একটু অঙ্কটি করে দেখি, 4 ইন্টু, যেহেতু বেঞ্জিন চক্র একটি, তাহলে n এর মান হচ্ছে 1 প্লাস 2 অর্থাৎ 6টি, রাইট। এভাবেও খুব সহজেই বের করে ফেলা যায় প্রতিটি বেঞ্জিন চক্রে কতটি ঘূর্ণনশীল ইলেকট্রন রয়েছে। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি। আমরা যদি দেখি দুটি বেঞ্জিন চক্র এভাবে পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে বিষয়টি কেমন দাঁড়াবে? অবশ্যই দেখতে এরকম লাগবে। আমরা জানি একান্তর দ্বিবন্ধন, অর্থাৎ এখানে দ্বিবন্ধন থাকলে এখানে একক বন্ধন, এখানে দ্বিবন্ধন থাকলে এখানে একক বন্ধন, এখানে দ্বিবন্ধন থাকলে এখানে একক বন্ধন, এখানে দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে একক বন্ধন, অর্থাৎ একটি বন্ধন পরপর দ্বিবন্ধন রয়েছে, রাইট। এই যে যৌগটি উৎপন্ন করেছে, এই যৌগটিকে বলা হয় ন্যাপথালিন। এই যৌগটিকে কি বলা হয়? ন্যাপথালিন। এখন যদি আমি বলি তাহলে ন্যাপথালিনের সংকেত কি হবে? এটাকেই যদি আমরা গাঠনিক সংকেত দিয়ে আঁকতে চাই তাহলে দেখতে কেমন হবে? এখানে একটি কার্বন, 2 3 4 5 6 7, এখানে একটি বেঞ্জিন চক্র, এখানের সাথে আরেকটি বেঞ্জিন চক্র থাকবে, রাইট। দেখতে এরকম। ঠিক এটার মতো আমরা যদি একান্তর দ্বিবন্ধন দিই, এখানে দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দ্বিবন্ধন একক বন্ধন, এখানে দ্বিবন্ধন, অবশ্যই দেখতে এরকমটা হবে। আমরা জানি প্রতিটি কার্বনের মধ্যে 4টি করে হাত থাকার কথা। এখানে খেয়াল করো 3টি রয়েছে, তাহলে একটি হাইড্রোজেন, এখানেও 3টি রয়েছে, একটি হাইড্রোজেন, 3টি রয়েছে, একটি, আমরা এখানে একটি হাইড্রোজেন, এখানেও 3টি রয়েছে, আমরা এখানে একটি হাইড্রোজেন দিতে পারি। এইখানে খেয়াল করো একটি কার্বনের 1 2 3 4, এখানে 4টি হাত রয়েছে, অর্থাৎ এখানে কোনো হাইড্রোজেন দিব না। এই কার্বনটির দিকে খেয়াল করো, এখানে 1 2 3 4টি বন্ধন রয়েছে, অর্থাৎ এখানেও আমরা কোনো হাইড্রোজেন দিব না। কিন্তু অপরগুলোর দিকে যদি খেয়াল করো, এখানেও 3টি রয়েছে, অর্থাৎ একটি হাইড্রোজেন দিতে হবে, এখানেও 3টির মধ্যে 3টি রয়েছে, একটি হাত ফাঁকা, এখানেও 3টি, একটি হাত ফাঁকা। তাহলে এই যে যৌগটি উৎপন্ন হলো, এই যৌগটির নাম হচ্ছে ন্যাপথালিন। তাহলে সংকেত কি হবে? দেখো তো এখানে কতটি কার্বন রয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10। নিঃসন্দেহে আমি লিখতে পারি C10। কার্বন রয়েছে 10টা আর হাইড্রোজেন রয়েছে 1 2 3 4 5 6 7 8, মাঝখানে দুটোতে নেই, অর্থাৎ হাইড্রোজেন রয়েছে 8টি। এই হচ্ছে আমাদের ন্যাপথালিনের সংকেত। এটি হচ্ছে আমাদের ন্যাপথালিনের সংকেত। তাহলে এখন যদি বলি একটি ন্যাপথালিন যৌগের মধ্যে কতটি ঘূর্ণনশীল ইলেকট্রন রয়েছে, দেখো আমি দেখে বুঝেই ফেলতে পারি, যেহেতু এখানে 1 2 3 4 5টি দ্বিবন্ধন রয়েছে, অর্থাৎ এই বন্ধনগুলোই তো চক্রাকারে ঘুরবে, রাইট। তাহলে একটা বন্ধনে যদি 2টি করে ইলেকট্রন থাকে, তাহলে 5টা বন্ধনে কয়টি করে ইলেকট্রন থাকবে? 10টি ইলেকট্রন থাকবে, অর্থাৎ এখানে 10টি ইলেকট্রন ঘূর্ণনশীল অবস্থায় থাকবে। এটিকে আমরা যদি ওই আগের সূত্রটি দিয়ে বুঝতে চাই, তাহলে দেখো আমরা সূত্র শিখেছিলাম 4n + 2, রাইট। একটু খেয়াল করো, তাহলে হচ্ছে 4 × n বলতে আমরা জানি বেনজিন সংখ্যা। এখানে কতটা বেনজিন রয়েছে? একটা, দুইটা। যেহেতু 2টা বেনজিন রয়েছে, তাহলে n এর মান হচ্ছে 2 + 2, অর্থাৎ 4 × 2 = 8 আর 2 10টি। দেখো আমাদের সূত্র দিয়ে করলেও ঘূর্ণনশীল ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 10টি। এই হচ্ছে আমাদের অ্যারোমেটিক যৌগ। আমরা যদি অ্যারোমেটিক যৌগের আরেকটি উদাহরণ লক্ষ্য করি, যেই উদাহরণটি তোমাদের বইয়ে রয়েছে, আমি মূলত তোমাদের বইয়ের উদাহরণগুলোই আলোচনা করতেছি, অতিরিক্ত কোনো কিছু আলোচনা করছি না। তোমাদের বইয়ের মধ্যে আরেকটি উদাহরণ রয়েছে, লক্ষ্য করো। যদি কখনো যৌগটি দেখতে এমন হয় যে একটি বেনজিন চক্র রয়েছে, একটি বেনজিন চক্র রয়েছে এবং বেনজিন চক্রের একটি কার্বনের মধ্যে হাইড্রক্সিল মূলক রয়েছে, অর্থাৎ OH মূলক রয়েছে, তখন এই সম্পূর্ণ যৌগটির নাম দাঁড়ায় ফেনল। এই যৌগটির নাম দাঁড়াবে ফেনল। এটি হচ্ছে ফেনলের সংকেত। এটিও একটি অ্যারোমেটিক যৌগ। এখন এই যৌগটির সংকেত কি হবে? আমি যদি একটু ভেঙে ভেঙে লিখি, আমরা একটু আগে শিখেছি একটি কার্বন, 2 3 4 5 6
রাইট, 6টি। এখন আমরা জানি এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন রয়েছে, রাইট। এখন দেখো প্রতিটি কার্বনের মধ্যে এই যে একটি কার্বন, এই একটি কার্বনের মধ্যে কি যুক্ত রয়েছে? হাইড্রক্সিল মূলক যুক্ত রয়েছে। আমরা জানি এই কার্বনের হাত থাকার কথা 4টি, 1 2 3টি রয়েছে। আরেকটি হাতের মধ্যে কি রয়েছে? একটি হাইড্রক্সিল মূলক যুক্ত রয়েছে, অর্থাৎ এখানে আর কোনো হাইড্রোজেন দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু অপরগুলোর দিকে তাকাও, দেখবা এখানে 3টি হাত রয়েছে, তাহলে একটি হাত ফাঁকা, একটি হাইড্রোজেন দিয়ে দিব। এখানে 2টি রয়েছে, একটি হাত ফাঁকা, হাইড্রোজেন দিয়ে দিব। এখানে হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এই হচ্ছে আমাদের ফেনলের গাঠনিক সংকেত। আমরা যদি ফেনলকে একটু আণবিক সংকেতে লিখতে চাই, তাহলে দেখো এখানে কার্বন রয়েছে 1 2 3 4 5 6টি, অর্থাৎ C6। হাইড্রোজেন দেখো 1 2 3 4 5টা, হাইড্রোজেন রয়েছে 5টি, এবং OH মূলক রয়েছে 1টি, অর্থাৎ OH যুক্ত করে দিই। এই যে আমরা সংকেতটি পেয়েছি, এটি হচ্ছে আমাদের ফেনলের সংকেত, রাইট। এখন আমরা অ্যারোমেটিক যৌগের যদি আরেকটি বৈশিষ্ট্য জানতে চাই, তাহলে তোমাকে মনে রাখতে হবে এরা 5 6 7 সদস্যের সমতলীয় যৌগ। এরা 5 6 7 সদস্যের সমতলীয় যৌগ। এখন প্রশ্ন হচ্ছে সমতলীয় যৌগ কি? দেখো আমরা সকলেই বিভিন্ন ধরনের ছবিকে বলে থাকি 2D ছবি বা 3D ছবি। 3D বলতে আমরা কি বুঝি? 3D বলতে বুঝি ত্রিমাত্রিক ছবি, রাইট। ঠিক 2D যে রয়েছে, এই 2D বলতেই বোঝায় সমতলীয় যৌগ বা সমতলীয় ছবি। তার মানে অ্যারোমেটিক যৌগগুলো 3D বা ত্রিমাত্রিক যৌগ নয়, এগুলো হচ্ছে 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল বা হচ্ছে সমতলীয় যৌগ। এখন আমরা তাহলে আজকে অ্যারোমেটিক যৌগ সম্পর্কে কি জানলাম? আমরা জানলাম অ্যারোমেটিক যৌগ সুগন্ধিযুক্ত। অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে এক বা একাধিক বেনজিন চক্র বিদ্যমান। এই অ্যারোমেটিক যৌগগুলোর মধ্যে একান্তর দ্বিবন্ধন থাকে, অর্থাৎ একটি বন্ধন পরপর দ্বিবন্ধন থাকে। এই অ্যারোমেটিক যৌগ হচ্ছে 5 6 7 সদস্যের সমতলীয় যৌগ। আবার আমরা শিখেছি অ্যারোমেটিক যৌগের মধ্যে ঘূর্ণনশীল ইলেকট্রন থাকে, রাইট। এতটুকু জ্ঞান থেকে তোমাদের পরীক্ষায় অ্যারোমেটিক যৌগ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমি যদি একটু লিখি। প্রশ্ন এরকমটা হতে পারে যে বিশেষ করে খ নং প্রশ্নে বলতে পারে ড্যাশকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন? বলবে যে ড্যাশকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন। এই যে ড্যাশ রয়েছে, তোমাকে এইখানে বলতে পারে বেনজিন, তোমাকে বলতে পারে বেনজিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, তোমাকে বলতে পারে ন্যাপথালিন, তোমাকে বলতে পারে ন্যাপথালিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, অথবা ফেনলকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, ব্যাখ্যা করো। বা অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্যগুলো লেখো। বিগত বছরগুলোতে বোর্ড কোশ্চেনগুলো একটু অ্যানালাইসিস করলে দেখবা যে বেশিরভাগ সৃজনশীলের খ নং প্রশ্নে এমনটা বলা আছে, বেনজিনকে অ্যারোমেটিক যৌগ। বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে দেখা যায় যে এই ধরনের কোশ্চেনই বেশিরভাগ অ্যারোমেটিক যৌগ থেকে করা হয়েছিল। এখন প্রশ্ন যদি এমন হয় যে ন্যাপথালিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কেন, আমি কি উত্তর দিব? আমি শুরুতে বলবো ন্যাপথালিনকে অ্যারোমেটিক যৌগ বলা হয় কারণ ন্যাপথালিনের মধ্যে একাধিক বেনজিন চক্র রয়েছে, রাইট। যেহেতু একাধিক বেনজিন চক্র রয়েছে অর্থাৎ এটি একটি অ্যারোমেটিক যৌগ। আবার আমরা বলতে পারি এই ন্যাপথালিনের মধ্যে একান্তর দ্বিবন্ধন রয়েছে। আমরা বলবো ন্যাপথালিনের মধ্যে ঘূর্ণনশীল ইলেকট্রন বিদ্যমান। আমরা জানি ন্যাপথালিন সুগন্ধিযুক্ত। আবার এই যৌগগুলো 5 6 7 সদস্যের সমতলীয় যৌগ। এ কারণেই ন্যাপথালিনকে কি বলা হয়? অ্যারোমেটিক যৌগ বলা হয়। ঠিক ন্যাপথালিনের পরিবর্তে বেনজিন বা ফেনল ইউজ করলে একইভাবে উত্তর লেখার চেষ্টা করব।